জি বস। আমরা আলোকন সাহিত্য পত্রিকার মধ্যে পূর্ব নির্ধারিত যে আমাদের আজকের আলোচনা কথা ছিল, ফেসবুক লাইভ আলোচনার যে কথা, সেই আলোচনার কাজ আমরা শুরু করব। আগামী 25শে মে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 121তম জন্মদিন উপলক্ষে আমরা আজকে 23শে মে আলোকন সাহিত্য পত্রিকার উদ্যোগে একটি ফেসবুক লাইভ আলোচনা কর্মসূচি গ্রহণ করেছিলাম। আপনারা জানেন আজকের এই আলোচনাতে আলোচনা করবেন আমাদের সাহিত্য পত্রিকা আলোকনের উপদেষ্টা মাননীয় কমল সাঁই এবং পথিকৃৎ সাহিত্য পত্রিকার বিশিষ্ট প্রাবন্ধিক মাননীয় কমল সাঁই। আমাদের আজকের এই এমন ধরনের একটা আলোচনা, এটা সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন পত্রিকা তারাও চেয়েছেন, তারা এই লাইভ প্রোগ্রামটা তাদের নিজ নিজ যে পেজ, সেই পেজ থেকে শোনাতে চান, প্রচার করতে চান। আমরা মনে করি যে এমন ধরনের আলোচনা আমরা যতটা দূর সম্ভব মানুষের কাছে যাতে পৌঁছে দিতে পারি, সেই কারণেই আমরা তাদেরকে অনুমতি দিয়েছি তারা আমাদের সাথে আমাদের এই আলোচনাটা শেয়ার করবেন। এখন আমরা আলোচনা শুরু করছি। আলোচনা করবেন আলোকন সাহিত্য পত্রিকার উপদেষ্টা, পথিকৃৎ সাহিত্য পত্রিকার বিশিষ্ট প্রাবন্ধিক শ্রীযুত কমল সাঁই। কমলদাকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে আলোকন সাহিত্য পত্রিকার পক্ষ থেকে কাজী নজরুল ইসলামের 121তম জন্মদিন আগামী 25শে মে, সেই উপলক্ষে একটি অনলাইন আলোচনা সভার আয়োজন পত্রিকার পক্ষ থেকে করা হয়েছে এবং তারা পত্রিকা গোষ্ঠী আমাকে এই অনলাইন আলোচনা রাখার জন্য বলেছেন। তারা বিষয়বস্তু হিসেবে রেখেছেন হুজুগের নয় যুগের কবি নজরুল। একথা অনেকেই জানেন, যারা নজরুলের কাব্য কবিতা পড়েছেন তারা জানেন যে এই কথাটা নজরুল স্বয়ং বলেছিলেন তার আমার কৈফিয়ত কবিতায়। নজরুলের বিরুদ্ধে একদল কবি সাহিত্যিক তদানীন্তন সময়ে যারা অভিযোগ করেছিলেন যে নজরুল
রাজনীতি করছেন, রাজনীতির কবিতা লিখছেন, হুজুগের কবিতা লিখছেন, তার উত্তরে নজরুল আমার কৈফিয়ত একটা কবিতা তিনি লিখেছিলেন এবং সেই কবিতায় তিনি বলেছিলেন কথাটা যে যুগের না হলেও যুগের না হই হুজুগের কবি বটি তোরে দাদা। এই কথা থেকেই তারা নজরুলের কথাকে একটু অন্যরকমভাবে কোট করে তারা আলোচনা সভার আয়োজন করেছেন, বিষয়বস্তুটা রেখেছেন। আমি প্রথমে যে কথাটা বলে নিতে চাই সেটা হচ্ছে যে আমরা যে পরিবেশটার মধ্যে আছি সেটা হলো একটা দীর্ঘদিন, প্রায় 2 মাসের বেশি সময় একটা অভূতপূর্ব একটা পরিস্থিতি। 60 দিন গোটা দেশের সমস্ত মানুষ, 130 কোটি মানুষ গৃহবন্দী। গত কয়েকদিন আগে ঝড় হয়েছে, সুপার সাইক্লোন হয়েছে এবং তাতে আমাদের রাজ্যের 3টে জেলা প্রবলভাবে ক্ষতিগ্রস্ত। প্রশ্ন আসতে পারে অনেকের যে এরকম একটা অবস্থায় কাব্য নিয়ে আমরা আলোচনা করছি। বাস্তবে কথা মনে রাখা দরকার যে নজরুলের জীবন যদি আমরা ভাবি তাহলে নজরুলের জীবন এবং তার কাব্য কখনোই বিলাসিতার সামগ্রী নয়। দুঃখের, যন্ত্রণার, বেদনার কবিতাই কিন্তু নজরুলের গোটা জীবনে নজরুলের কবিতায় এসেছে। ফলে আমরা যদি কাব্যচর্চা, সাহিত্য চর্চা, নজরুলের জীবন চর্চাকে একটা বিলাসিতার সামগ্রী হিসেবে মনে না করি তাহলে ঠিক এই সময়ে নজরুলকে ফিরে দেখা, স্মরণ করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে আমি মনে করি। নজরুল এই যে বিষয়টি যে তিনি চিরকালীন কবি নাকি একটা হুজুগের কবি, তিনি বিনয়ের সঙ্গে বলেছেন যুগের না হই হুজুগের কবি বটি তোরে দাদা। কিন্তু সত্যিটা কি? নজরুলের সারা জীবনের যে কবি ধর্ম, তার যে কাব্যের পরিচয় তিনি যা রেখেছেন সেটা কি হুজুগের কবিতা? নজরুলের নিজেকেই কোট করতে হয় এক্ষেত্রে। তিনি বলেছেন, নজরুল বলেছেন যে 20 শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি। এরই অভিযান সেনাদলের তুর্যবাদকদের একজন আমি, এই হোক আমার পরিচয়, সত্যিকার পরিচয়। এই যে অসম্ভবের সম্ভাবনার যুগ, আপনারা জানেন নজরুল জন্মগ্রহণ করেছেন 1899 সালে, মাঝামাঝি সময়ে 25শে মে। 20 শতাব্দী আগত প্রায় এরকম একটা সময়, উষালগ্ন। সেই 20 শতাব্দীকে নজরুল নিজে বলছেন অসম্ভবের সম্ভাবনার যুগ। কিসের অসম্ভব? অসম্ভবের সম্ভাবনার যুগ কেন তিনি বলছেন? অসম্ভব হলো মানুষ যেগুলোকে অসম্ভব বলে এতকাল মনে করত, সারা পৃথিবীব্যাপী ঔপনিবেশিক শাসন, সাম্রাজ্যবাদীদের অত্যাচার, নির্যাতন, ব্রিটিশের সাম্রাজ্যের সূর্য অস্ত যায় না, সেই ব্রিটিশের সাম্রাজ্য থেকে কোনোদিন গোটা পৃথিবীর উপনিবেশগুলি তথা ভারতের মুক্তি কোনোদিন সম্ভব? এটা অসম্ভব বলে মানুষ মনে করত। এ একটা অসম্ভব। ধনী দরিদ্রের তফাৎ, মানুষের অভাব, দারিদ্র, ঋণ, এখান থেকে কোনোদিন মানুষের মুক্তি সম্ভব, এটা মানুষ মনে করত না। এটা অসম্ভব ব্যাপার। ধর্মের নামে মানুষের ওপরে যে অত্যাচার, নির্যাতন, ভণ্ডামি, হানাহানি, এটার থেকে কোনোদিন মুক্তি সম্ভব, মানুষ অসম্ভব মনে করত। পুরুষতান্ত্রিক সমাজের যারা অত্যাচার করত, যারা অত্যাচারী, যারা শাসক শ্রেণী, তারা যে মেয়েদেরকে পদানত করে রেখেছিল, সেই পদানত অবস্থা থেকে কোনোদিন মেয়েদের মুক্তি সম্ভব, এটা মানুষ, অত্যাচারিত মানুষ অসম্ভব বলে মনে করত। এই অসম্ভবগুলো যেই শতাব্দীতে শুরু হয়েছিল, সম্ভব হওয়া, সম্ভাবনা শুরু হয়েছিল, যা এতদিন অসম্ভব মনে করা হতো তা
সম্ভাবনার দরজা উদ্ঘাটিত হচ্ছে। সে কারণেই এই শতাব্দীকে নজরুল নিজে বলেছেন অসম্ভবের সম্ভাবনার যুগ। সেই অসম্ভবের সম্ভাবনার যুগের তুর্যবাদক তার একজন আমি, এটাই আমার সত্যিকারের পরিচয় হওয়া উচিত, এরকমভাবে নজরুল মনে করেছে। তো এই যে তার এই যে মনে করা, তার নিজের কবিতা সম্পর্কে তার এই যে ধারণা, এটা তো এমনি আকাশ থেকে আসেনি। তার যে নিজের মনন, তার যে চিন্তাভাবনা, তিনি যে পরিবার পরিবেশ থেকে এসেছেন, সেখানে যে দুঃখ, যে আনন্দবোধ, যা তার কাব্যের মধ্য দিয়ে তিনি প্রকাশ করতে চেয়েছেন, সেইটা সম্পর্কেই তিনি বলেছেন এই কথা। আপনারা জানেন যে নজরুল শিশু বয়স থেকে অত্যন্ত কঠোর দারিদ্র্যের মধ্যে তার গড়ে ওঠা, মানুষ হওয়া, পড়াশুনো করবার মতন পরিস্থিতি নেই, খাওয়ার নেই বাড়িতে, অনেকগুলি ভাই বোনকে নিয়ে বাপ মরা একটি ছেলে, এখানে ওখানে কাজ করছে, কখনো কোনো দোকানে, কখনো রুটির দোকানে, কখনো মাংসের দোকানে, কখনো কাজ নিয়েছেন মসজিদ সাফাই করবার কাজ। এরকম তার জীবন, এবং তার মধ্যেই তার পড়াশুনো করা অত্যন্ত কঠিন, অত্যন্ত করুণ একটি ঘটনা রয়েছে। নজরুল যখন নবম শ্রেণীর ছাত্র, বাড়িতে খাওয়ার নেই, স্কুলে খেয়ে কিছু যে যাবেন সেটার উপায় নেই, তার এক বন্ধু, তিনি বর্ধমানের সিয়ারসোল হাই স্কুলে পড়তেন, তিনি বলেছিলেন যে আমাদের স্কুলে হোস্টেলে রাখা হয়, ভালো ছাত্র যদি হয় তাহলে বিনা পয়সায় খেতে দেওয়া হয়, তুই যদি সেখানে ভর্তি হতে পারিস তাহলে। নজরুল এসেছিলেন সেখানে ভর্তি হতে আসার পরে হেডমাস্টার তাকে জানান যে সম্ভব নয়, কারণ ভর্তি ক্লোজড হয়ে গেছে। নজরুল ফিরে আসেন তার বন্ধুর হস্টেলের রুমে, ততক্ষণে তার বন্ধু ক্লাস করতে চলে গিয়েছেন। একটা চিঠি লিখে রেখে যায়, একটা চিঠি লিখে চলে যান তিনি। সেই চিঠিটা এই বন্ধু শৈলজানন্দ তিনি হেডমাস্টারের কাছে দেন, প্রায় কাঁদতে কাঁদতে। প্রধান শিক্ষক মহাশয় সেই চিঠিটা পড়ে তিনি বিস্মিত হয়ে গিয়েছিলেন, বলেছিলেন খুঁজে আনো তোমার বন্ধুকে, ভর্তি বন্ধ হয়ে গেলেও তাকে আমি সুযোগ দেব। ভর্তি হয়েছিলেন। এত যে সাধের পড়াশুনো, এত কষ্ট করে যে সুযোগ পাওয়া, সেই পড়াশুনোই কিন্তু আবার ছেড়ে ছুড়ে দিয়ে নজরুল প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হয়, সেখানে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সৈন্য সংগ্রহ করা হচ্ছে, নজরুল চলে যান যুদ্ধ করতে যাওয়ার ক্ষেত্রে একটা তখনকার দিনের যুবকদের মধ্যে একটা মানসিকতা ছিল, ইংরেজদের কাছে যুদ্ধ শিখে নিতে হবে, দেশকে স্বাধীন করবার জন্য যুদ্ধবিদ্যা শেখার দরকার আছে। দুই বন্ধু মিলে মিলিটারিতে লাইন দেন, কিন্তু সম্পন্ন পরিবারের সন্তান শৈলজানন্দকে তার বাবা যে কোনো উপায়ে যাতে সে চান্স না পায় তার ব্যবস্থা করে দেন। নজরুলের চান্স হয়ে যায় এবং তিনি চলে যান। এই যে সেনাবাহিনীর মধ্যে থাকা, সেখানে যে মানুষের মৃত্যু, কেন যুদ্ধ করছে মানুষ, কেন কামানের খাদ্য হচ্ছে, তিনি কিন্তু পড়াশুনো করতেন, ভাবতেন, কবিতা লিখতেন। নজরুলের কবিতা এসেছে কিন্তু তার ব্যক্তিগত উপলব্ধি এবং প্রধানত যন্ত্রণার উপলব্ধি থেকে। একথা অনেকে জানে যে ব্যক্তিগত জীবনের যে দারিদ্র্য, সেই দারিদ্র্য অল্প কিছুদিনের জন্য নজরুলকে ছেড়ে গেলেও সারা জীবন তার সেই দারিদ্র্য তাকে ভোগ করতে হয়েছে। এই অবস্থার মধ্য থেকেই কিন্তু নজরুল দেশকে বুঝেছেন, সমাজকে বুঝেছেন, আর সমাজের এই সমস্যাগুলোকে বুঝেছেন। নজরুল মনে করতেন কাব্যচর্চা
চিরন্তনতার চর্চা করা, চিরন্তন সাহিত্য, চিরন্তন সৌন্দর্যের চর্চা করা কাব্য চর্চার নামে এটা যে কাব্যের আদর্শ নয়, এটা নজরুল মনে করতেন। তিনি তার আমার কৈফিয়তে এই কথা রেখেছেন, বলেছেন। তিনি নিজে বলেছেন যে সুন্দরের পূজা করা, সুন্দরের সাধনা করা, সেটাই আমার লক্ষ্য। বলছেন সুন্দরের ধ্যান, তার স্তব জ্ঞানই আমার ধর্ম। কিন্তু সেই সুন্দরকে আমি কিরকম করে দেখেছি? নজরুল বলছেন, আমি সুন্দরের হাতে বীণা আর পায়ে পদ্মফুলই শুধু দেখিনি, তাকে তার চোখে চোখ ভরা জলও আমি দেখেছি। তার বলেছেন শ্মশানের পথে, গোরস্থানের পথে ক্ষুধাদীর্ণ মূর্তিতে তাকে চলে যেতে দেখেছি, যুদ্ধক্ষেত্রে তাকে দেখেছি, শ্মশানে তাকে দেখেছি, ফাঁসির মঞ্চে তাকে দেখেছি। এই তার সুন্দরকে দেখা। সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে, বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে সুন্দরের পূজা তিনি মনে করেছেন এটা মিথ্যা চর্চা করা, আপোষ করা, কাব্যের যে আদর্শ তার সঙ্গে আপোষ করা। ফলে তার কবিতার যে কাব্য ধর্ম গড়ে উঠেছে কিন্তু জীবনকে ভিত্তি করে। সেদিনকার জীবন ছিল লাঞ্ছিত, শোষণে, যন্ত্রণায়, বিদেশি শাসনের অধীনে থেকে পিষ্ট একটা দেশের মানুষের জীবন। সেই জীবনই কিন্তু তাকে তার কাব্যের রীতি, তার কাব্যের ধর্ম, তার কাব্যের উপস্থাপনার বিষয়বস্তু ঠিক করে দিয়েছে। একথা সকলে জানে যে নজরুল বিখ্যাত হয়েছিলেন তার যে কবিতাটাতে, সেটা বিদ্রোহী। নজরুলকে এমনিতেই বিদ্রোহী কবি বলা হয়। সেই বিদ্রোহী কবির যে কথা, বিদ্রোহী যে কবিতা, সেই বিদ্রোহী কবিতাতে কি রয়েছে? সেই কবিতা, এই কবিতা আমরা নজরুল ইসলামের নিজের পুত্র কাজী সব্যসাচীর কণ্ঠে গোটা বাংলাদেশ শুনেছে। বাংলাদেশের সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে এই কবিতার আবৃত্তি কবিতাটি একটা উপাদান। তার প্রভাব আজও তার মধ্যে আছে। 122 বছর পরে, আমরা 121 বছর পরে আমরা আজকে আলোচনা করছি, আজও মানুষের মনে কিন্তু অম্লান হয়ে আছে। এই যে কবিতাটা যখন তিনি লিখছেন, তখন রবীন্দ্রনাথের বয়স 60-62 বছর, 61-62 বছর বয়স রবীন্দ্রনাথের। নজরুলের বয়স 21-22 বছর। এই কবিতা লিখছেন। তিনি এই কবিতা প্রথম শুনিয়েছিলেন মুজফ্ফর আহমেদ, ভারতের কমিউনিস্ট পার্টির একজন বিশিষ্ট নেতা ছিলেন। আপনারা জানেন অনেকে যে সারা রাত জেগে তিনি কবিতাটা লিখেছিলেন। কিন্তু কবিতাটা সম্পর্কে যদি স্মৃতিচারণা দেখেন, শ্রী মুজফ্ফর আহমেদ তিনি বলেছেন যে সারা রাত জেগে লিখেছিল সে। তখনকার দিনে তো ফাউন্টেন পেন ছিল না, আর বিশেষ করে আমাদের ফাউন্টেন পেন তো ছিলই না। ফলে ওই দোয়াতে কালি ডুবিয়ে ডুবিয়ে লিখতে অনেক সময় লাগবে বলে ও পেন্সিলে লিখেছিল। অত বড় একটা যুগের নূতন একটা যুগ শুরু করে দেওয়ার মতো একটা কবিতা। সেই কবিতায় সকালবেলা তিনি গভীর আবেগে পড়ে শুনিয়েছিলেন, মুখ ধুয়ে এসে বসে শুনেছিলেন তিনি। তখনকার দিনের কমিউনিস্ট আন্দোলনের, বামপন্থী আন্দোলনের একজন বিশ্রুত ব্যক্তিত্ব তার কাছে। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, এটা একটা সিম্বলিক ঘটনা যে তার মনে থাকলো শুধু পেন্সিলে লিখেছিলেন। এই কবিতাটা যে একটা কি মানে অভিনব একটা আবেগ এবং অভিনব একটা উপলব্ধি, বিষয়বস্তু তুলে ধরছে তার ভাষায়, ভঙ্গিমায়, উপস্থাপনার ভঙ্গিতে, শৈলীতে, কাব্যের ভাষা ব্যবহারে যে একটা নূতন বিষয়, সেটা কিন্তু এই এত বড় একজন নেতা তিনি কিন্তু সে মূল্য তিনি দিতে পারেন। নজরুল খানিকটা হতাশ হয়েছিলেন। কিন্তু এই কবিতা নিয়ে যখন তিনি রবীন্দ্রনাথের কাছে গিয়েছিলেন, রবীন্দ্রনাথের কাব্যের যে ধারা তার সম্পূর্ণ বিরোধী এই কবিতার যে ছন্দ, এই কবিতার যে শৈলী, তার পুরোটাই রবীন্দ্র কাব্যের যে ধারা তার বিরুদ্ধে একটা সাংঘাতিক রকমের চ্যালেঞ্জ। কিন্তু রবীন্দ্রনাথ বিরাট মানুষ ছিলেন, তিনি কিন্তু বুঝেছিলেন, তিনি জড়িয়ে ধরেছিলেন নজরুলকে। এবং মানে এটা যে একটা সত্যিকারের কাব্য হয়েছে, সত্যিকারের একটা মানুষকে জাগানোর মতন কবিতা হয়েছে, এটা তিনি স্বীকার করেছিলেন, মূল্য দিয়েছিলেন তার।
এই যে বিদ্রোহী বিদ্রোহী কবিতা, তাকে তিনি চিহ্নিত হয়ে গেলেন বিদ্রোহী বলে। তিনি নিজে বলেছেন যে এই বিদ্রোহী বলে খামোকা আমাদের এই নিরীহ জাতির কাছে আমাকে পরিচিত করে দেওয়া হয়, ভয় দেখানো হয়। বাস্তবে বিদ্রোহী বলে আমার এই নিরীহ জাতিকে তাড়িয়ে বেড়ানোটা আমার লক্ষ্য নয়। আমি বিদ্রোহ করেছি কিসের বিরুদ্ধে? আমি বিদ্রোহ করেছি অন্যায়ের বিরুদ্ধে, ধর্মের নামে হানাহানির বিরুদ্ধে। বলেছেন যে জাতিতে জাতিতে হানাহানি, হিন্দু মুসলমানে অবিরাম হানাহানি, ধর্মীয় কুসংস্কার, আর দেশের মানুষের কঠোর দারিদ্র্য, ক্ষুধা, অনাহার, আর তার মাঝখানে তারই সাথে যক্ষের ধন জমা হচ্ছে ব্যাংকে, হাজার হাজার কোটি টাকা পাহাড় পাষাণ স্তূপের মতো জমা হয়ে যাচ্ছে। এই যে ভেদাভেদ, একদিকে নিরন্ন মানুষের ক্ষুধা, মৃত্যু, অনাহার, নির্যাতন, অন্যদিকে ব্যাংকে কোটি কোটি টাকা, বলছেন পাহাড়ের পাষাণ স্তূপের মতন জমা হচ্ছে, পাহাড় প্রমাণ টাকা, অর্থ। এটার বিরুদ্ধে তিনি বলেছেন যে এর বিরুদ্ধে আমি বিদ্রোহ করেছি, আমার বিরোধিতা বিদ্রোহ এর বিরুদ্ধে। নজরুলকে যদি আমরা আজকে কেন স্মরণ করব, কেন স্মরণ করছি, এই কথা যদি আমরা, এই প্রশ্নটা নিয়ে যদি আমরা ভাবি, তাহলে একটা কথা খুব ভালো করে ভাবতে হয়। নজরুলের কবিতাগুলো পড়ুন, তার এই নিজের জবানবন্দির যে ভাষাগুলি লক্ষ্য করুন, মনে হবে আজকেও এটা আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়। তার এই কবিতাতেও দারিদ্র্যের বিরুদ্ধে তিনি যে কবিতা লিখেছেন, নারী মুক্তির দাবিতে যে কবিতা লিখেছেন, হিন্দু মুসলমান মারামারির বিরুদ্ধে তিনি যে কলম ধরেছেন, প্রত্যেকটি জায়গায় কিন্তু দেখা যাবে যে আজকের যে ঘটনাগুলো অমীমাংসিত আছে আজও, তার উত্তর তার এই কাব্যগ্রন্থে আছে, কবিতাগুলিতে আছে। নজরুল এই যে অসম্ভবের সম্ভাবনার যে কথাটা আমরা বলছি, যে বাস্তবে যে কথা মানুষ ভাবতে পারত না যে একদিন ব্রিটিশ শাসন এর থেকে মানুষ মুক্ত হবে, সেই অসম্ভবের সম্ভাবনা যে যুবশক্তির মধ্যে গভীর আবেগ তৈরি করেছে, সেই আবেগকে ভাষায় প্রকাশ করেছেন নজরুল। এমন করে প্রকাশ, যাদের মধ্যে সেই আবেগ ঘুমন্ত অবস্থায় ছিল, তাদের মধ্যেও সেই আবেগ বিস্ফোরণের আকার নিয়েছে। এই বিদ্রোহী কবিতা যখন ছাপা হয় যে পত্রিকায়, বিজলি, তা এক সপ্তাহের মধ্যে, সাপ্তাহিক পত্রিকা, এক সপ্তাহের মধ্যে 2বার ছাপতে হয়েছে। কোনো কবি বাংলা সাহিত্যের তার এরকম প্রায় প্রথমের দিকের কবিতায় এতখানি জনপ্রিয়তা এবং মানুষের মধ্যে উন্মাদনা তৈরি করে দিতে পারেনি। তাহলে এর পেছনে সত্য কি ছিল? সত্য ছিল মানুষের মধ্যে যে অবরুদ্ধ আবেগ ছিল, ব্রিটিশের পায়ের তলায় মানুষের যে ব্যক্তিত্ব, মর্যাদাবোধ, সুখী সমৃদ্ধ জীবনের আকাঙ্ক্ষা, মুক্তির আকাঙ্ক্ষা, তা ব্রিটিশের বুটের তলায় পিষে মরছিল, গুমড়ে মরছিল। তাকে, তার বাণীকে তিনি মুখ খুলে দিতে পেরেছিলেন। ফলে তার এই জনপ্রিয়তা গড়ে উঠেছিল। এবং সেখানে এই যে দেশের স্বাধীনতার মধ্যে কী ধরনের স্বাধীনতা আমরা চাই, এই প্রশ্নে নজরুলের ভূমিকা, নজরুলের দৃষ্টিভঙ্গি ছিল কিন্তু দেশের স্বাধীনতার নামে যে স্বাধীনতা সত্যিকারের স্বাধীনতা নয়, মানুষের মুক্তি যে স্বাধীনতার মধ্যে দিয়ে আসবে না, সেই স্বাধীনতা নয়। ফলে নজরুল যেমন একদিকে ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, তেমনি এদেশের যে তখনকার সময়ে যারা ক্ষমতায় তখনও আসেনি, যে পুঁজিপতি শ্রেণী, যাদেরকে উল্লেখ করে বলছেন যে লোভী অসুরের ব্যাংকে কোটি কোটি টাকা পাহাড় জমছে, তারা কিন্তু তার লক্ষ্য, আক্রমণের লক্ষ্য। এবং নজরুল যখন স্বাধীনতার যে স্বপ্ন তিনি দেখছেন, সেই স্বাধীনতার স্বপ্নটা কিন্তু এদেশে স্বাধীনতা আন্দোলনে যে দুটো ধারা ছিল,
একটা ধারা আমাদের দেশের বুর্জোয়া শ্রেণী, পুঁজিপতি শ্রেণীকে ক্ষমতায় আনতে চেয়েছিল, জাতীয় বুর্জোয়া শ্রেণীকে। আরেকটা ধারা স্বাধীনতা আন্দোলনে যারা সত্যিকারের মুক্তি চেয়েছিল, আপামর সাধারণ মানুষ সত্যিকারের মুক্তি পাক, গণমুক্তি ঘটুক, এরকম চেয়েছিল। সেই চাওয়ার মধ্যে নানা ধরনের মতের পার্থক্য ছিল, কিন্তু নজরুলের স্বপ্ন, নজরুলের চিন্তা ছিল সাম্য তৈরি হবে, সাম্য সৃষ্টি হবে মানুষের মধ্যে, মানুষের যে সাম্যের অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠা হবে দেশের স্বাধীনতার মধ্য দিয়ে। এটা ছিল নজরুলের লক্ষ্য। ফলে নজরুল স্বাধীনতা আন্দোলনের এই যে আপোষহীন ধারা, গণমুক্তি যে স্বাধীনতার স্বপ্ন, সেই গণমুক্তির লক্ষ্যেই কিন্তু তার সাহিত্য কাব্য রচনা করেছে। তিনি বলেছেন, আমার ব্যক্তিগত জীবন, আমার কর্মজীবন, আমার সাহিত্য সবটাই আমি এই ভেদ, এই অসাম্যের বিরুদ্ধেই আমি আমার কাজ করতে চেয়েছি। দেখুন, তিনি এই আমার কৈফিয়ত কবিতাটার কথা আমি উল্লেখ করেছি। দারিদ্র্য নিয়ে তিনি কবিতা লিখেছেন। তিনি মানুষের সমান অধিকার নিয়ে কবিতা লিখেছেন। কুলিমজুর কবিতায় যে বিষয়বস্তু তিনি উত্থাপন করেছেন, যেভাবে তিনি উত্থাপন করেছেন, এটাও কিন্তু বাংলা সাহিত্যের প্রথম নূতন জিনিস। দেখিনি সেদিন রেলে কুলি বলে এক বাবু সাহেব তারে ঠেলে দিল নিচে ফেলে। আজকে যখন আমরা 2020 সালের মে মাসের 23 তারিখে বসে আলোচনা করছি, তখন আমরা কি দেখছি? রাস্তায় যারা তথাকথিত বলা হচ্ছে পরিযায়ী শ্রমিক, এদেশের অধিকারহীন, দেশের উৎপাদনের চাকা, অর্থনীতির চাকা ঘোরানোর জন্য যে শ্রমিকরা কাজ করে চলেছে অক্লান্ত, কোনো রকমের তাদের নিজেদের দিক থেকে কোনো রকমের অন্যায় ভুল না থাকা সত্ত্বেও তাদেরকে মরতে হচ্ছে রেলের চাকার তলায়। বাস্তবে সত্য কথা, সেদিন আজ থেকে 100 বছরেরও বেশি আগে নজরুলের লেখা কবিতা। আজকে আমরা দেখছি যে শ্রমিকরা রেলপথ নির্মাণ করছে, সেই শ্রমিকরা হাতে পায়ে ধরছেন। সরকার একবার ঘোষণা করছেন তাদের টাকা লাগবে না, আরেকবার ঘোষণা করছেন টাকা লাগবে। বাস্তব যা নির্ধারিত ভাড়া তার থেকেও 50 টাকা করে বেশি দিতে হবে। টাকা জমা দেওয়ার পরে বিভিন্ন রাজ্যের রাজনৈতিক নেতারা, কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক প্রতিভূরা, তারা টাকা ছিনতাই করে নিচ্ছে। কোনো উপায়ান্তর না দেখে রেল রাস্তা ধরে হাঁটছে মানুষ, বাস রাস্তা ধরে হাঁটছে মানুষ, রেলের চাকায় পিষ্ট হয়ে যাচ্ছে সপরিবারে। সেদিন আজ থেকে প্রায় 100 বছর আগে নজরুল লিখছেন, দেখিনি সেদিন রেলে কুলি বলে এক বাবু সাবতারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। আজও কি এই কবিতার বিষয়বস্তু আজ কি পুরনো হয়েছে? এ কি হুজুগ এই কবিতা? ভেবে দেখবার মতন, অত্যন্ত গভীরভাবে ভেবে দেখবার মতন বিষয়। নজরুল যখন এই কথা তার বন্ধুরা বলেছেন যে তার কবিতা নিয়ে চর্চা করা উচিত, কাব্য চর্চার মধ্যেই তার সীমাবদ্ধ থাকা উচিত, তিনি কেন রাজনৈতিক জীবনে ঢুকছেন? তার উত্তর করছেন, বন্ধুগো আর বলিতে পারি না, বড় বিষ জ্বালা এই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়েছি, তাই যাহা আসে ওই মুখে। স্বাধীনতা যে আসছে এবং স্বাধীনতাকে কেন্দ্র করে এদেশের ধনীরা যে স্বাধীনতার লাভটুকু নিজেদের ঘরে তুলতে চাইছে, শাসন ক্ষমতাটাকে অর্জন করে নিতে চাইছে, দখল করে নিতে চাইছে, গরিব সাধারণ মানুষের মুক্তি যে তাতে আসবে না, তিনি তার কাব্যে উল্লেখ করছেন। সস্তা দরে দস্তা মোড়া আসছে স্বরাজ বস্তা পচা। বলছেন, ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত একটু নুন, বেলা বয়ে যায় খাইনি কো বাছা, কচি পেটে তার জলে আগুন। কেঁদে ছুটে আসি পাগলের প্রায়, স্বরাজের নেশা কোথা ছুটে যায়, কেঁদে বলি ওগো ভগবান তুমি আজিও আছো কি, কালিও চুন কেন ওঠে না কো তাহাদের গালে, যারা খায় এই শিশুর খুন। আমরা চোখের সামনে দেখছি, আজকে প্রতিদিন দেখছি সংবেদনশীল মানুষ বলছেন সহ্য করা যায় না, দেখতে পারা যায় না, নিতে পারছি না। এটাই ঘটছে। কিন্তু আজকে আমরা নজরুলের স্মরণ করছি,
অসম্ভবের সম্ভাবনা যদি বলেন, তাহলে মানুষ ভেবেছে কোনোদিন এই ধনী দরিদ্র মুক্তি সম্ভব না। কিন্তু বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধ যখন গোটা পৃথিবীতে উপনিবেশের ভাগাভাগি হচ্ছে, তখন একটা দেশ এই ধনী দরিদ্র বিভেদ থেকে মুক্তির লড়াই করেছিল, মুক্তি আনবার চেষ্টা করেছিল। এবং আমরা জানি যে সেই লড়াইতে একটি নূতন রাষ্ট্র তৈরি হয়েছিল। ধনী দরিদ্রের অসাম্য যে রাষ্ট্র ব্যবস্থাটা দূর হয়ে যাবে, এই যে চিন্তাটা, অসাম্য দূর করবার এই যে চিন্তা, এই চিন্তার মধ্যেই কিন্তু নারী সংক্রান্ত ধারণাও কিন্তু আছে, বিষয়টা আছে। সমাজের সব বিষয়ে অসাম্যের বিরোধী কবি। তার স্বপ্ন একটা সুস্থ, সুন্দর, অসাম্যহীন, বিভেদহীন একটা সমাজ। সেখানে মেয়েদের দাসত্ব, পর্দা প্রথা, এটা অত্যন্ত ক্ষতিকর একটা জিনিস, একটা ঘায়ের মতন সমাজে। অথচ পুরাতন সমাজ সেই ব্যবস্থাটাকে চিরকালের জন্য রেখে দিতে চায়। নারী সম্পর্কে নজরুলের তার দৃষ্টিভঙ্গি কি? সেখানে এও বাংলা সাহিত্যে, কাব্যে অন্তত, বারাঙ্গনাকে মা বলছেন, এবং সেই কবিতা মানুষের চোখের জলের উদ্রেক করছে। কে বলে তোমায় বারাঙ্গনা মা, কে দেয় থুতু গায়ে, হয়তো তোমাকে স্তন্য দিয়াছে সীতা সমসতী মায়ের, নজরুল বলছেন। এবং সেখানে পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে তিনি লড়ছেন। তার ওই আমার কৈফিয়ত কবিতায় আছে যে এই যে তার যে এই দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিটাকে যারা পুরুষদের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে, যারা নারীর দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে, যারা মুসলমানের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে, যারা হিন্দুর দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে, তারা কিন্তু মনে করে, হিন্দুরা মনে করে মুসলমানের কবি, মুসলমানরা মনে করে ওরা হিন্দু, মহিলারা মনে করে ও পুরুষ ঘেঁষা, পুরুষরা মনে করে ও নারী ঘেঁষা। বাস্তবে কি? বাস্তবে হচ্ছে সমাজের মুক্তির জন্য, অসাম্যের বিরুদ্ধে, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর যে মানসিকতা, কাব্যে তিনি তা আনতে পেরেছিলেন। এখানে নজরুলকে আমরা খুঁজে পাই। সৌন্দর্য চর্চার প্রশ্নে তিনি বলেছেন, আমি আগেই উল্লেখ করেছি যে সুন্দরের আরাধনা করার, তার স্তব করাই আমার লক্ষ্য। কিন্তু সুন্দরকে তো আমি সুন্দরের চেহারায় দেখতে পাচ্ছি না, সুন্দরকে আমি দেখছি ক্ষুধাদীর্ণ মূর্তিতে, ফাঁসির মঞ্চে, শ্মশানে, গোরস্থানের পথে, এখানে দেখছি। ফলে তিনি এইটার বিরোধিতা করেছেন। রক্ত ঝরাতে পারি না তো একা, লিখে যাই তাই এ রক্ত লেখা, বড় কথা বড় ভাব আসে না গো মাথায়, বন্ধু বড় দুঃখে। নজরুল এ কথা বলছেন। এই যে কবিতা, এই যে একটা বিশেষ যুগের অন্যায়ের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে, নারীর অবমাননার বিরুদ্ধে যে বিদ্রোহের কথা আছে, সেই কাব্যকে কি, সেই সাহিত্যকে কি আমরা একটা বিশেষ যুগের কবিতা বলবো নাকি হুজুগের কবিতা বলবো? যদি বিশেষ যুগ মানে যদি এইটা বোঝা যায় যে অসাম্যের যুগ, নির্যাতনের যুগ, তাহলে সেই যুগটা আজও অবসান ঘটেনি। ফলে যারা মনে করেন নজরুল বোধহয় কেবলমাত্র স্বাধীনতা পূর্ব যুগের কবি, তারপরে তো নজরুল মারা গিয়েছেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত সমাজে অসাম্য থাকবে, পরাধীনতা থাকবে অন্য বেশে, ততক্ষণ পর্যন্ত কিন্তু নজরুলের প্রাসঙ্গিকতা, প্রয়োজনীয়তা, নজরুল সম্পর্কে নতুন উপলব্ধি, চর্চা, এটার দরকার আছে। ধর্ম এই মুক্তির ক্ষেত্রে একটা বিরাট বাধা, আপনারা জানেন, মানুষ জানে। যেখানে যত যুক্তি এবং বিজ্ঞান যত প্রতিষ্ঠিত হবে, ধর্মের নামে ভণ্ডামি এবং কুসংস্কার তত দূরে চলে যাবে, এটাই স্বাভাবিক। ফলে নজরুল সারা জীবন এই ধর্মীয় অন্ধতার বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে লড়েছে। তার কাব্যে বারবার আমরা দেখতে পাই
একদিকে যেমন তিনি মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান বিখ্যাত গান আজও আমরা গাই তিনি লিখেছেন। তেমনি জাতির নামে বজ্জাতি সব জালিয়াত খেলছো জুয়া এ তিনি লিখেছেন। শুধু লিখেছেন এরকম নয়, তার যে সাহিত্যটা উঠে এসেছে, তার যে মনন, যে যন্ত্রণা, যে চোখের জল তিনি তার কাব্যে প্রতিফলিত করেছেন, সেই প্রয়োজন যখন ঘটেছে তখন কিন্তু নজরুল শুধু কবিতার মধ্যে সীমাবদ্ধ নিজেকে রাখেননি। প্রত্যক্ষ রাজনৈতিক ক্ষেত্রে তাকে আমরা দেখেছি। ওই তারকেশ্বর সত্যাগ্রহ আমাদের দেশের, আমাদের বাংলাদেশের একটা অত্যন্ত গুরুতর একটা ঘটনা। ধর্মীয় অন্ধতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিল। তারকেশ্বর মন্দিরের সেবায়েতদের যে 1000 বিঘারও বেশি জমি, 1023 বিঘা জমি রাজা দিয়েছিলেন কয়েকশো বছর, 200 বছর আগে, সেই প্রায় একটা জমিদারির টাকা মন্দিরের এই যে সেবায়েতরা, যারা সন্ন্যাসী হবে, তারা ব্যবহার করবে, কাজে লাগাবে। এটাই ছিল রাজা যিনি দিয়েছিলেন, ধর্মপ্রাণ মানুষ, তার লক্ষ্য। কিন্তু দীর্ঘদিন ধরে এই জিনিসটাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে চরম দুর্নীতি। যারা ধর্ম নিয়ে চলছে সবচেয়ে তারাই যে ধর্মটা বিশ্বাস করে না। এই তারকেশ্বরের এই সম্পত্তি সংক্রান্ত ঘটনা, ওখানকার মহন্তদের যে কীর্তিকলাপ, সেটাই কিন্তু প্রমাণ করেছিল। মহন্তদের অত্যন্ত নোংরা জীবন, তাকে কেন্দ্র করে দুজন ব্রাহ্মণের মধ্যে বিরোধ এবং একজনের খুন হয়ে যাওয়া, 100 বছর, নজরুলের যুগের 100 বছর আগের ঘটনা। ইংরেজ শাসনে একজনের ফাঁসি হয়েছিল, শ্রীমন্ত, তার নাম শ্রীমন্ত মহন্ত, এবং সেই ফাঁসি হওয়ার পরেও দেখা গিয়েছিল যে তারপরে বহু কাল চলে যাওয়ার পরেও সেই যে ভণ্ডামি, সেই যে নোংরামো মহন্তদের ছদ্মবেশে, সেটা থেকে গিয়েছিল। মেয়েদের উপরে অত্যাচার হচ্ছিল। একদল মানুষ তারা এর বিরোধিতা করেছিল। বিরোধিতা যখন হচ্ছিল তখন বিরোধিতাকে গুঁড়িয়ে দেওয়ার জন্য একেবারে জমিদারদের স্টাইলেই কিন্তু মহন্তরা, যারা শিবের আরাধনা কি করছেন, তারা তাদের লেঠেলদেরকে লাগিয়ে দিয়েছিল। দেশবন্ধু চিত্তরঞ্জন সহ তার নেতৃত্বে এই আন্দোলন হয়েছিল, তারকেশ্বর সত্যাগ্রহ। একটা আন্দোলনের, একটা জনসভার ঘটনা। সেই জনসভায় লোকজন জড়ো হয়েছে এবং মহন্তরা তাদের লেঠেল বাহিনীকে পাঠিয়ে দিয়েছে। জনসভাটাকে লেঠেলরা ঘিরে ফেলেছে। যে লেঠেলরা এসেছে সেই লেঠেলদের ওস্তাদ যে, সর্দার যে, তার নাম সত্য বন্দ্যোপাধ্যায়। লেঠেল যখন বোঝা যাচ্ছে যে ওরা মেরে গুঁড়িয়ে দেবে, তখন আন্দোলনের যারা অংশগ্রহণকারী তারাও প্রচণ্ড সাহসের সাথে আছেন। সিআর দাস বললেন যে, নজরুলকে বললেন উদ্বোধনী গান গাইতে। নজরুল গান গাইলেন, জাগো দণ্ড হাতে চণ্ড বঙ্গবাসী। যে লেঠেলরা এসেছিলেন তার যিনি সর্দার, তিনি হুঙ্কার দিয়ে বললেন, কাজী সাহেব আবার গাও। নজরুল আবার গাইলেন গানটা। মঞ্চের কাছে সমস্ত লাঠি নিয়ে এসে তারা রেখে দিলেন। বললেন, এই লাঠি সত্যাগ্রহীদের বিরুদ্ধে লড়বে না, চলবে না। এ লাঠি এই শয়তান, ভণ্ড, অত্যাচারী, তাদের বিরুদ্ধেই যাবে। নজরুলের কবিতা সুভাষচন্দ্র নিজে বলেছেন, অনেকে জানেন। আজকের দিনের ছাত্রদের একটু কম চর্চা হয়তো নজরুল সম্পর্কে আছে, কিন্তু যারা চর্চা করে তারা জানে। নজরুল একটি কবিতা লিখেছিলেন, আগমনী পুজোর আগে, আগমনী, আনন্দময়ীর আগমনী। সেই কবিতায় যে বিষয়বস্তু ছিল, আর কতকাল থাকবি বেটি মাটির ঢেলার শক্তি আড়াল, স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাঁড়াল, দেব শিশুদের দিচ্ছে ফাঁসি। বীর যুবাদের জেলে ঢোকাচ্ছে, দেব শিশুদের ফাঁসি দিচ্ছে। বলছেন, আর কতদিন
মাটির ঢেলায় থাকবি সর্বনাশী। এই কাব্যের বিষয়বস্তু যারা বাংলা সাহিত্য চর্চা করেছেন, যারা বাংলা কবিতাটা যারা পড়েছেন, তাদের কিন্তু নিছক দেবী আগমনের আনন্দ তাদের মধ্যে জেগে ওঠেনি। শক্তির বেশে দুর্গতি নাশিনী এই অত্যাচারের বিরুদ্ধে খড়গ ধরে আসুন, এই আকাঙ্ক্ষাই যে কাব্যের রসে পরিবেশিত হয়েছে, এটা ইংরেজরা বুঝতে পেরেছিলেন। নজরুলকে এই প্রথম কবিতা লেখার জন্য একজন কবি জেলে গেলেন। জেলের ভেতরের ঘটনা কি ছিল? চরম অত্যাচারের মুখে পড়তে হয়েছে। ডান্ডি বেড়ি, মার, সেলে রেখে দেওয়া, জোর করে, মানে যারা গ্রেপ্তার আছেন তাদেরকে রাজনৈতিক বন্দীর পরিচয় অধিকার দিতে হবে, এই দাবিতে আন্দোলন করেছেন। 38 দিন অনশন করেছেন জেলের ভেতরে, 38 দিন, গুরুতর অবস্থা শারীরিক। তখন কিন্তু ওই বয়সে, এটা 23-24 সালের ঘটনা, নজরুলের বয়স 25-26 বছর। ওই বয়সে তিনি কিন্তু বাংলাদেশের সাহিত্য জগতের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। যখন এই খবর পাওয়া যাচ্ছে, সকলেই চাইছে নজরুল অনশন ত্যাগ করুন, বাঁচুন। ইংরেজরা চাইছে, তার কবিতা যেভাবে ঝড় তুলছে, মানুষকে পাগল করে দিচ্ছে, রাস্তায় টেনে আনছে। সেদিন যে যৌবনের দরকার ছিল, সেই যৌবনে উদ্বুদ্ধ করছে যৌবনের শক্তিতে। তখন ইংরেজরা চাইছে যে যদি মরে যায় তো মরেই যায়। রবীন্দ্রনাথ লিখলেন নজরুলকে, আওয়ার লিটারেচার ক্লেইমস ইউ, গিভ আপ ইউর হাঙ্গার স্ট্রাইক। ইংরেজরা এতখানি নজরুল সম্পর্কে ভীত ছিল, তার মৃত্যু কামনা করেছিল, যে তারা সেই টেলিগ্রামটা যাতে নজরুলের কাছে না পৌঁছে তার ব্যবস্থা করেছিল। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামীরা তাদের চেষ্টায় শেষ পর্যন্ত রবীন্দ্রনাথের অনুরোধে নজরুল হাঙ্গার স্ট্রাইক উইথড্র করেন। ইংরেজদের কাছে তার কাছে দাবিও আদায় হয়, যে অত্যাচার চলছিল সেটা আদায় হয়। নজরুলের গোটা সাহিত্য জীবন সেখানে যদি আমরা দেখি, তাহলে এই স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী ধারার পাশে দাঁড়ানো, তাদের বন্দনা করা, তাদের পরিচয়কে মানুষের কাছে তুলে ধরা। গদ্য সাহিত্যে, উপন্যাস সাহিত্যে শরৎচন্দ্র যে কাজ করেছেন, নজরুল সে কাজটাই করেছেন গানে এবং কবিতায়। নারী মুক্তির কথা, সাম্যের কথা, পরাধীনতার বিরুদ্ধের মানসিকতা গড়ে তোলা, যৌবনকে নূতন সৃষ্টির জন্য আহ্বান জানানো, এটা গোটা নজরুলের কাব্য জীবনে এটাই কিন্তু তার মূল ধারা হিসেবে তিনি উপস্থাপিত করেছেন। নজরুলই মানে তার যে গানের, জানেন আপনারা 3500-এরও বেশি গান তিনি লিখেছিলেন। এই গানের একটা বিরাট সংখ্যক গান আছে প্রেমের কবিতা। কিন্তু কেউ যদি খুব ভালো করে লক্ষ্য করে, কোন প্রেম? যে প্রেম আপোষ করে, যে প্রেম কেবলমাত্র মানে ঘরের মধ্যে আটকে রাখে, সেই প্রেম নয়। নজরুলের প্রত্যেকটি গানে, প্রেমের গানে, প্রেমের কবিতায় লক্ষ্য করবেন দুরন্ত প্রেমিক প্রেমিকা, যারা প্রেমের ভাগীদার, তারা দুরন্ত, তারা সব রকমের প্রগতিশীল চিন্তা নিয়ে তাদের উপস্থিতি। ওই যে একটা সাধারণ গান, যে নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল, কি বলতে চাইছেন কবি? যদি সত্যিকারের প্রেম একজন নারীর কাছ থেকে একজন পুরুষ যদি আকাঙ্ক্ষা করে, তাহলে সে, যে নারী বন্দী, যে নারী পদদলিত, যে নারী তার স্বাভাবিক মানুষের জীবন থেকে, জীবনের অধিকার থেকে বঞ্চিত, তার চোখের জলকে যে উপলব্ধি করবে না, সে কি করে সেই নারীর প্রেম পাবে? সে তো তস্করের পাওয়া, অনধিকার চর্চা। তাই তার গানে কিন্তু এটা আছে, গানে কিন্তু এই জিনিসটা আছে। নয়ন ভরা জল, চোখের জল
এবং ফুল, এই দুটোর মধ্যে কোনটা নেব? যদি আমি ফুলের প্রতি আকাঙ্ক্ষা করি তাহলে চোখের জলকে অগ্রাহ্য করা হয়। এ জিনিস ছত্রে ছত্রে গানে গানে আছে। প্রকৃতির বর্ণনা করতে গিয়েও লক্ষ্য করবেন, আমরা বিখ্যাত গান শাওন রাতে যদি শুনি, সেখানেও আছে যে দুরন্ত, যে ঝড়ের রাত্রে বেরিয়ে যাচ্ছে, যে আপোষ করছে না, যে অবুঝ, তার প্রতি প্রেম, তার প্রতি ভালোবাসা। নজরুল লিখেছিলেন সেই কবিতা, রে তরুণ তোমারে হেরিয়া আমি কাঁদি, অসম্ভবের পানে অভিযান যার, সুদূর ভবিষ্যতে দুর্দম দুর্বার, সে আজি অতীত পানে মেলিয়া নয়ন, কেবলই পেছনে চলে নেতার নির্দেশে, তলোয়ার হইয়াছে লাঙ্গলের ফলা। আর যখন আমরা কতদিন নজরুল 1945 সালের পরে নজরুল বেঁচেছিলেন আরো অনেক বছর, 76 সালে তিনি মারা গিয়েছেন, কিন্তু মুখ হয়ে থেকেছেন, তার মস্তিষ্ক কাজ করেনি। দেশের স্বাধীনতার নামে কি স্বাধীনতা এলো তিনি উপলব্ধি করতেও পারেননি। তার মস্তিষ্ক যতক্ষণ সচল ছিল, সচেতন ছিল, ততক্ষণ তিনি বুঝতে পারছিলেন যে স্বরাজের নামে রাংতা মোড়া, সস্তা দরে দস্তা মোড়া, আসছে স্বরাজ বস্তা পচা, এটা তিনি বুঝতে পেরেছিলেন। কিন্তু যে স্বাধীনতাটা এলো সত্যি সত্যি, সেই স্বাধীনতার নামে প্রকৃতপক্ষে দেশের মানুষের যারা মুক্তির আকাঙ্ক্ষা করেছিলেন তাদের যে স্বপ্নভঙ্গ হলো, এ নজরুল দেখে যেতে পারেননি। কিন্তু তিনি যে এই ঘটনার আগে পর্যন্ত তিনি যে কাব্য, যে সাহিত্য তিনি রেখে গেছেন, দুঃখী মানুষের যে যন্ত্রণার ভাষা তিনি রেখে গেছেন, মানুষের সৌন্দর্য পিপাসার যে সত্যিকারের পিপাসাকে তিনি উপস্থাপিত করেছেন, তা কিন্তু আজও আমাদের কাছে উপভোগ্য। আজও তা আমাদের বুকের ভেতর নাড়া দিয়ে দিতে পারে, চোখে জল আনতে পারে। ওই কবিতায় ওই কথাটি আছে, অসম্ভবের পানে অভিযান যার, সুদূর ভবিষ্যতে দুর্দম দুর্বার, সে আজি অতীত পানে মেলিয়া নয়ন, কেবলই পেছনে চলে নেতার নির্দেশে। কি দেখছি আজকে আমরা? যুবক হাসপাতালে ভর্তি হচ্ছেন, করোনা আক্রমণ, একদল অন্ধ ভণ্ড, এমনকি নিজেরাও যা বিশ্বাস করে না মানুষের কাছে প্রচার করছে। শিক্ষায় বঞ্চিত, দারিদ্র্যক্লিষ্ট এদেশের মানুষ কেউ কেউ বিশ্বাস করছে, বিশ্বাসে গোমূত্র পান করছে, হাসপাতালে যাচ্ছে। একটা গোটা দেশ, 130 কোটি মানুষ গৃহবন্দী। আপনারা ভেবে দেখুন, 130 কোটি মানুষ গৃহবন্দী। সেখানে চিকিৎসাবিদ্যা বলছে, বিজ্ঞান বলছে ওষুধ চাই, চিকিৎসা চাই, সংক্রমণ রোধ করবার জন্য ডাক্তার নার্সদের পিপিই চাই, নেই। তারা উল্টে কুসংস্কার, ধর্মের নামে মিথ্যা, সেগুলো মানুষের মধ্যে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। আলো জ্বালো, থালা বাজাও, পুষ্পবৃষ্টি করো। আর দেশের মানুষ, ডাক্তাররা আক্রান্ত হচ্ছেন, নার্সরা আক্রান্ত হচ্ছেন, মানুষ মারা যাচ্ছেন, ডাক্তাররা নার্সরা মারা যাচ্ছেন, আর শ্রমিকদের চরমতম দুর্গতি। তাহলে আজকে যে সময়টাতে আমরা বাস করছি, এটা একটা অনলাইন আলোচনা আমরা করছি, দীর্ঘ আলোচনার স্কোপ নেই, এখানে সুযোগ নেই। আমি যে কথাটা আপনাদের কাছে রাখতে চাই, নজরুলের, রবীন্দ্রনাথের, রেনেসা যুগের সাহিত্যের, স্বাধীনতা আন্দোলনের যুগের সাহিত্যের চর্চা যখন আমরা করি, তখন তার লক্ষ্যটা কী হবে, কিসের জন্য আমরা চর্চা করব, কী উদ্দেশ্যে? সাহিত্য চর্চা কিন্তু ওই বিখ্যাত হিন্দি সাহিত্যিক প্রেমচন্দ্র বলেছিলেন যে, মনে রাখবেন, এটা মাইফেল সাজানোর বিষয়বস্তু নয়, এটা বিলাসিতার সামগ্রী নয়। সাহিত্য কিন্তু মানুষকে জাগিয়ে তোলে, সত্যিকারের জীবনবোধ, সত্যিকারের সৌন্দর্যবোধ, ব্যথার প্রতি সংবেদনশীলতা, দারিদ্র, অনাহার, ক্ষুধা, মৃত্যু, মহামারী, এর বিরুদ্ধে মানুষের যে মনুষ্যত্বের যে আবেদন, মনুষ্যত্বের যে সংবেদনশীলতা, তাকে যে কবিতা, যে গল্প, যে উপন্যাস জাগিয়ে তোলে, তার চর্চা করতে হবে।
পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর দেওয়ার জন্য নয়, নিজের জীবনকে গড়ে তুলবার জন্য, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্য। অন্যায় যখন ঘটে তখন তার বিরুদ্ধে যদি কেউ না দাঁড়াতে পারে তাহলে সে মানুষ নামের অযোগ্য। আজকে যে চূড়ান্ত অন্যায়, চূড়ান্ত নির্যাতন, ধর্মের নামে যে দেশকে ফিরিয়ে নিয়ে চলে যাওয়া হচ্ছে পুরাতন যুগে। নজরুল লিখেছিলেন, চোখ পেটে জল এলো যে রেল থেকে বাবু সাহেব ঠেলে ফেলে দিচ্ছে, তার কুলি পড়ে থাকছে। আমরা তার থেকে অনেক বেশি হৃদয় বিদারক ঘটনা দেখছি আজকে। এই অবস্থার সামনে দাঁড়িয়ে নজরুলের জীবনকে জানতে হবে, কবিতাকে জানতে হবে। আমি যে কথাটা বলে শেষ করব সেটা হচ্ছে, নজরুল তার কাব্য চর্চা, কাব্যের বিষয়বস্তু, তার শৈলী যে নির্মাণ করেছেন, সেটা করেছেন কিন্তু তার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে। তিনি দারিদ্র্যকে দু চোখ ভরে দেখেছেন, তিনি অনাহারকে দেখেছেন, অবিচারকে দেখেছেন। সেই অবিচার, সেই অনাহার, সেই দারিদ্র্য, নারীর অমর্যাদা, মনুষ্যত্বের অপমান, তার বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন। কিন্তু আজকে এই জিনিসগুলো আছে, বিরাজমান। ফলে সেই বিরাজমান এই যন্ত্রণার বিরুদ্ধে দাঁড়াতে গেলে নজরুল আমাদের কাছে একটা অত্যন্ত গভীর চর্চার বিষয়। নজরুল থেকে আমরা পেতে পারি বহু কিছু। আমরা আমাদের বাংলা সাহিত্যে একটা জিনিস দেখি, রবীন্দ্রনাথ মিস্টিক কবি। শুরু করেছেন তিনি প্রকৃতির বর্ণনা দিয়ে, প্রেমের বর্ণনা দিয়ে, ঈশ্বরের প্রতি আরাধনা দিয়ে, নিষ্ঠিসেজন। কিন্তু সেই রবীন্দ্রনাথ যত তার পরিণতির দিকে এগিয়েছেন, তত আমরা দেখতে পাই দেশের যে অবস্থা, প্রথম বিশ্বযুদ্ধের যে ভয়াবহ ক্ষয়ক্ষতি, তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তার যে অপরিমেয় ক্ষয় গোটা সভ্যতার, বলেছিলেন অনন্ত পঙ্কসজ্জা। সেই জিনিস দেখে কিন্তু রবীন্দ্রনাথ যত তার জীবন, তার মৃত্যুর দিকে এগিয়ে গিয়েছেন, বৃদ্ধ হয়ে গিয়েছেন, তার শরীর অশক্ত দুর্বল হয়ে গিয়েছে, তিনি মননে বিদ্রোহী হয়েছেন। তার যৌবন, শেষ জীবনের কাব্যেই কিন্তু তার যৌবন প্রতিফলিত হয়েছে, যৌবনের গান প্রতিফলিত হয়েছে। আর নজরুল আজীবন যৌবনের কবি, বিদ্রোহের কবি, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের কবি। সেই বিদ্রোহে তিনি আহ্বান জানিয়েছেন যুবকদের কাছেই প্রধানত, এবং তার সেই বিখ্যাত গান লিখেছেন তিনি, সেদিন নিশীথ বেলা। ওর মধ্যে প্রেম আছে, ওর মধ্যে বেদনা আছে, চোখের জল আছে। সেদিন নিশীথ বেলা, দুস্তর পারাবারে যে যাত্রী একাকী ভাসালো বেলা। প্রভাতে সে আর ফিরিল না, তবু সেই দুরন্ত লাগি। রচি গান আর মুছি আঁকি জল, আজিও নিশীথ জাগি। আজকের দিনে যারা আপনারা ছাত্রদের পত্রিকা আয়োজন করেছেন এই আলোচনা সভা, এই আলোচনাতে সব পেয়ে যাবেন এটা নিশ্চয়ই নয়, কিন্তু যে আবেগ যৌবনের কাছে তিনি রেখেছেন, যে আবেগে তিনি আবেদন করেছেন, সেই যৌবনের লাঞ্ছনা আজকে আমরা ঘরে বাইরে, পথে ঘাটে সর্বত্র দেখছি। সেই যৌবনের লাঞ্ছনার বিরুদ্ধে দাঁড়ানো, তার জন্য যে ভাষা লাগবে, তার জন্য যে মনন লাগবে, যে গানের সুর আমাদেরকে অনুপ্রাণিত করবে, সেই গান, সেই কবিতা, সেই সুর যদি আমরা খুঁজতে চাই বাংলা সাহিত্যের জগতে, নজরুল একটা অনেক বড় উৎস, যা থেকে এই শক্তিগুলো আমরা খুঁজে পেতে পারি। আজকের যে অসম্ভবের সম্ভাবনার যুগ তিনি দেখেছিলেন, বিংশ শতাব্দী আমরা পেরিয়ে এসেছি, একবিংশ শতাব্দী, আজ আবার পেছন দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আবার পরিস্থিতি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, হয় এই প্রতিক্রিয়া, হয় এই সাম্প্রদায়িকতার রাজনীতি, ধর্মের নামে ভণ্ডামি এবং মানুষকে কুপথে পরিচালিত করবার রাজনীতি, আর মানুষকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার শাসন ব্যবস্থা। হয় এটা জিতবে, না হলে যৌবনের শক্তি জিতবে। অনেক চোখের জল, অনেক রক্ত, অনেক ব্যথা পেরিয়ে সে জিতবে।
যে যৌবন আজকে তার নিজের জীবনের স্বাভাবিক পরিণতির অভাবে চটপট করছে, তাকে খুঁজে পেতে হবে, খুঁজতে হবে, অনুসন্ধান করতে হবে। নজরুল যেমন করে অনুসন্ধান করেছিলেন, তার মতো করে বুঝে নিয়েছিলেন। তার নিজের এই উপলব্ধি, সেদিনের সে যুগের সমাজতন্ত্র সংক্রান্ত যে ধারণা যতটুকু তার কাছে ছিল, সেটাকে ভিত্তি করে তার নিজের আবেগের মননের রসে জারিত করেই তিনি কিন্তু সাহিত্যে তার প্রতিপাদ্য বিষয়বস্তু তিনি রেখেছেন। একথা বলেই আমি শেষ করব। একটা বিষয় আপনাদের কাছে রাখতে চাই, সেটা হলো এই আলোচনা, একটা আলোচনাতেই সব কিছু যে বলা যাবে একটা মানুষের সম্পর্কে এরকম নয়। আবার এই যে আলোচনা আমরা রাখছি, আপনারা জানেন ব্যক্তিগত বিষয় হবে। আমি ব্যক্তিগতভাবে সাহিত্য চর্চা করতাম, কবিতা লিখতাম, কিন্তু একটা সময় আমার স্কুল জীবনের শেষে, কলেজ জীবনে একটা আদর্শের সঙ্গে আমার যোগ হয়। এদেশের সাহিত্য সম্পর্কে, এদেশের কবিতা সম্পর্কে, গান সম্পর্কে দেখার যে একটা দৃষ্টিভঙ্গি আছে, সেই দেখার দৃষ্টিভঙ্গিটার দ্বারা মানুষ যে তার নিজের জীবনের অত্যন্ত সূক্ষ্ম বিষয়কে অনেক গভীরভাবে উপলব্ধি করতে পারে, সেখানেও যে একটা বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি মানুষের কাছে আছে এদেশে, সেটা আমি সেই মহান একটা চিন্তাধারার সঙ্গে কলেজ জীবনে যুক্ত হতে পেরেছিলাম। আজকে আমি যে আলোচনাটা করছি, সেই আলোচনাটা যতটুকু অর্থে আমি বুঝতে পেরেছি, আমার শিক্ষক এবং যে আদর্শের কথা আমি বলছি, এদেশে সত্যিকারের সাম্যবাদী আন্দোলনের যে দৃষ্টিভঙ্গি, মহান নেতা কমরেড শিবদাস ঘোষ, তার চিন্তাকে যতটুকু আমি বুঝতে পেরেছি, আবার যতটুকু এই সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে উপস্থাপিত করবার সুযোগ এখানে আছে, সেটাই আমি এখানে আপনাদের কাছে রাখলাম। এই বলেই আমি শেষ করছি। আমরা কমলদার আলোচনা শুনলাম। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য জীবন সংগ্রাম আজকের প্রেক্ষিতে দাঁড়িয়ে আমাদের মতো সাহিত্য পত্রিকা যারা আমরা পরিচালনা করছি, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের প্রত্যেকের জীবন সংগ্রাম কেমন হওয়া উচিত, কমলদা আলোচনা রেখেছেন। আমরা সকলে সমৃদ্ধ হয়েছি। আমরা এমন সুন্দর আলোচনা আরও বিভিন্নভাবে করতে চাই। আমাদের এই আলোকন সাহিত্য পত্রিকার কিছু নির্দিষ্ট কর্মসূচি থাকে সারা বছর ধরে। আবার এই আলোকন পত্রিকার আগামী দিনে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে লিটল ম্যাগাজিন মুভমেন্ট, সেই মুভমেন্টে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা যাতে পালন করতে পারে, তার জন্য আপনারা পরামর্শ দেবেন। এখানে ডিসপ্লেতে আমাদের আলোকনের মেল দেওয়া আছে এবং নাম্বারও দেওয়া আছে। আশা করব আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন। এটুকুই আজকের লাইভ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি।